এনসিপির যারা ছেলে বা সমন্বয়ক এদের বাপ হলো জামাত। জামাত নিজেই হচ্ছে আর্মি, বিডিআর, পুলিশ, এনএসআই, ডিএসবি, ডিজিডিএফআই তাদের ভিতরেই তৈরি হয়। জামাতের মুনাফেকি এটা তো আজকের থেকে নয়। 15 বছর লুঙ্গির নিচে জাঙ্গিয়া হয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএ সাদিক কায়েম থেকে শুরু করে সবাই আমরা সবাই বলেছি যে এরা জামাতের বাই প্রোডাক্ট। 7ই মার্চও যেমন ঐতিহাসিক সত্য, জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা কিন্তু ঐতিহাসিক সত্য। স্বাগত কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের সংলাপে। আজ আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে রাজনীতিতে দল পরিবর্তন, আদর্শের সংকট নাকি নতুন কৌশল। এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি। এরপরই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট গোলাম মোল্লা রনি, এবং তার ঠিক পাশেই রয়েছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। আমরা শুরু করতে চাই। আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি মিয়া গোলাম পরোয়ার তিনি একটি উঠান বৈঠকে বলেছেন যে আওয়ামী লীগ যদি জামায়াতে যোগ দেয় তাহলে সব দায়িত্ব নেবে জামায়াত। এই যে এক সময় তারা যেই আওয়ামী লীগকে নিতে পারতেন না এবং আওয়ামী লীগ নিয়ে কথা বলতে চাইতেন না, নানা রকম দোষ ছিল তাদের উপরে, সেই তাদেরকে নিয়েই আওয়ামী লীগের সদস্যদেরকে নিয়েই বা নেতাদের নিয়েই তারা আবার দল গঠন করতে চাইছে। এই বিষয়টিকে কিভাবে দেখেন গোলাম মোল্লা রনি? এটা আমার জন্য একটু বিব্রত করে, কারণ হলো দল পরিবর্তনের মধ্যে আমার নিজের নামটাও এসে যায়। আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগ করার পর একটা বিশেষ পরিস্থিতিতে আমি বিএনপিতে যোগদান করি। তো আমার বন্ধু পাপিয়া এখানে আছেন, তো আমি মনে করেছিলাম পাপিয়া খুশি হবে, কিন্তু ও আসলে রাজনৈতিক জীবনের যে পরিপক্কতা আমার চেয়ে অনেক অনেক বেশি। তো সে বেজার হলো, সে বললো যে কাজটা ঠিক হয়নি, এক দল থেকে আসলে অন্য দলে আসলে অ্যাডাপশনটা হয় না। তা আসলে রাজনীতি একটা আদর্শিক বিষয়, এবং এত বছর পরে আমি 18 সনে যোগদান করার পর যেটা মনে হচ্ছে যে পাপি ওয়াজ রাইট। আপনি যদি আদর্শিক রাজনীতি করতে চান, আপনার যে অ্যাডাপশনটা হয় এটা অন্য দলে এসে এক গাছের ছাল অন্য গাছের বাকল হওয়া যায় না, এটা হলো বাস্তবতা। আর দ্বিতীয় যে জিনিসটা আছে, আপনি যদি খুব তাৎক্ষণিক বাজার করতে চান, মার্কেটিং করতে চান, ব্র্যান্ডিং করতে চান, ওখানে যেমন আমাদের কাঁচা বাজারে কোনো নীতি নৈতিকতা থাকে না। যেখানে মূল্য কম পাওয়া যায়, মূল্য বেশি পাওয়া যায়, সেখানে ক্রেতারা ছুটে। এখন রাজনীতির ময়দানে যদি আপনার কোনো রকম লক্ষ্য উদ্দেশ্য না থেকে কেবলই মাত্র ইলেকশনকে কেন্দ্র করে একটি ট্রান্সফার হয় বা একটা ট্রান্সফরমেশন হয়, তো সেক্ষেত্রে সেখানে নীতি নৈতিকতা আদর্শ ওগুলো বিবেচনার মধ্যে আসে না। মনে করা হয় যে এই মুহূর্তে এই জিনিসটি আমাদের করা দরকার। এখন নির্বাচনের সময়ে যে পরিবেশ পরিস্থিতি এখন এই মুহূর্তে চলে গেছে, আপনি দেখুন যে গত সেই প্রথম থেকে এ পর্যন্ত আমরা দেখলাম যে সারা বাংলাদেশ ইনুসময়। ইনুসের বাইরে চাঁদ নাই, তারকা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কিচ্ছু নাই, আলো বাতাস সব চারিদিকে শুধু ইয়া ইনুসু চারিদিকে গেল। এরপরে হঠাৎ করে চলে আসলো সমন্বয়ক, এই বড় বড় নেতা, পাহাড়ের মতো একটা নেতা। আমার কাছে মনে হয় যে এই মানে জুলিয়াস সিজার, এই নেপোলিয়ন বোনাপার্ট এরা কোথায় ছিলেন? আমাদের বাংলা মা এরকম মহাবীর ধারণ করেছেন 30 বছরের নিচে যাদের বয়স, টকবকে তরুণ, তারা আমাদের চোখে একটা বিরাট বিরাট শাপলাকুলি ফুটিয়ে দিল। আমরা ভাবলাম, অবাক হয়ে ভাবলাম যে নেতা তো এরকমই হওয়া উচিত, কথা বলে আরে বাবা মনে হয় তলোয়ারের মতো কথাবার্তা। তো ইনুস সাহেবের পরে ইনুস সাহেবও এই তার যে জৌলুস এটা পরাজিত হয়ে গেল। তিনি বললেন যে তোমরা যে আমাকে বড় মনে করেছিলে, আমি আসলে বড় না, এরাই হলো বড়, ওরা হলো আমাদের মাস্টার মাইন্ড, আমাকে এরা নিয়োগ দিয়েছে। ভালো কথা, আমরা ইনুস সাহেব বিশ্ব শান্তির যে রাষ্ট্রদূত, সেই বিশ্ব শান্তির রাষ্ট্রদূতের কাছ থেকে চোখ ফিরিয়ে সমন্বয়কদের কাছে চোখ ফেরালাম। আচ্ছা, সমন্বয়কের পরে চোখ ফেরার পর কয়েকদিন পরে সমন্বয়করা বললো আমরা আর সমন্বয়ক থাকবো না, আমরা এখন সবাই এনসিপি হয়ে যাব। ভালো কথা, যেহেতু তারা আমাদের নেতা, আমরা যা বলেছে আমরা সেই অনুযায়ী সবাই মাইক্রোস্কোপ লাগিয়ে সে এনসিপিতে নজর দিলাম। তো তারা যা বললো আমরা বিশ্বাস করলাম। যারা আসলো আমরা জিজ্ঞাসা করলাম না যারা কোথায় ছিল, বাড়ি কোথায়, কি করেছে, আমরা শুধু বলেছে নেতারা বলেছেন, এ যুগের বোনাপার্টরা বলেছেন, আমরা সেটা বিশ্বাস করেছি। এরপরে হঠাৎ করে দেখলাম যে এই গোলাম পারোয়ার তিনি বলে বসলেন যে মানে ছেলে হয়ে বাপের সাথে পাঙ্গা নিও না বা এই ধরনের কিছু একটা কথা।
তখন আমি দেখলাম যে আল্লাহ, এনসিপির যারা ছেলে বা সমন্বয়ক, এদের বাপ হলো জামাত। তো ভালো কথা, আমরা সেটাও মেনে নিলাম। ছেলেরা বললো যে না, তোমরা আমাদের বাপ না, তোমরা আমাদের বাপ না, আমরা নিজের পায়ে আমরা দাঁড়িয়েছি, আমরা কিচ্ছু করিনি, মানে আমরা জামাতের কথা মতো কিছু করিনি, আমরা নিজেদের মতো নিজে করেছি। এখন পরে চিন্তা করলাম যে আমরা বোকাশোকা মানুষ, বাপ ছেলের এই সমস্ত ঝগড়াঝাটির মধ্যে না জড়ানি ভালো। তো এভাবে চললো, বেশ কিছুদিন চললো। চলার পরে এরপরে আরেকটা প্রেক্ষাপট তৈরি হলো, চারিদিকে শুধু জামাতময়, একজন টাটকা অলি আর একজন জিন্দা অলি, মানে এরকম অলি আল্লাহতে মানে ভরে গেল। একজনের কথা মতো সূর্য থেমে যায়, আরেকজনের কথা মতো চন্দ্র ওঠে, তারপরে আরেকজনের কথা মতো সে বলে যে আমি যখন দাঁড়িয়ে থাকি ফেরেশতা তাদেরকে পাহারা দেয়, আল্লাহ স্বয়ং তাদেরকে রক্ষা করে। আর জান্নাতের টিকিট, ও মাই গড, আমি তো আর কয়দিন এভাবে চললে জান্নাতের টিকিটের জন্য আমিও, আমাদের মেজর আক্তার জান্নাতের টিকিটের কাজনে চলে গেছে। এটা চারটিখানি কথা না তো, এত জীবন, সারা জীবন যে কাজগুলো করছে, জান্নাতের টিকিট ইজ সো পাওয়ারফুল যে কর্নেল অলির মতো মানুষ। তারপর সে যারা বন্দুক চালানো, আমরা তো মুখ সোফা চালাই, মুখ চালাই আর কলম চালাই। যারা বন্দুক চালায় ভেরি ডেঞ্জারাস। তাই বন্দুক চালানো মানুষ, তারা বন্দুক রেখে জান্নাতের টিকিটের পিছনে ছুটছে। এমনও তো আমরা শুনেছি যে প্রার্থী বলেছেন যে ভোট দিলে ওমরা করতে পাঠাবেন। ওইটাই বলছি, মানে ওমরা তো দুনিয়ার ব্যাপার, আপনি যাবেন ওমরা, আপনি গেছেন কেন জানি না, আমরা তো গেছি, আমরা জানি। তো এগুলো তো দুনিয়ার, জান্নাত আরও, জান্নাত হলো আপনি যা চাইবেন তাই, সেখানে হুর থাকবে, গেলমান থাকবে, আপনি চিত হয়ে শুয়ে থাকবেন, বলো না আঙ্গুর খাবো, মুখের মধ্যে আঙ্গুর ঢুকে যাবে। তো এই যে অবস্থা, এখন বুড়া বয়সে আকাঙ্ক্ষা খুব বেশি হয়ে যায় এই জিনিসগুলো, অবশ্যই ঘটনাটা। যাই হোক, আপনি তরুণের বুড়া মানুষের যন্ত্রণা আপনি বুঝতে পারবেন না। তো এখন এই বুড়া মানুষরা, বড় বড় বুড়া মানুষ যারা যৌবনে বন্দুক চালিয়েছে, তারা এখন যাকে বলা হয় এই জান্নাতের ওখানে চলে গেছে। আমি প্রেক্ষাপটগুলো বর্ণনা করতেছি, গত 16 মাসে কী হলো। আচ্ছা, জান্নাত গেল, জান্নাতের পরে চলে আসলো জানাজা। আমাদের দেশের রাজনীতি যে জানাজা কেন্দ্রিক হতে পারে, জানাজা একটা দেশের ইতিহাস, কৃষ্টি, কালচার, একটা মানুষের ব্যক্তিত্ব নতুন করে দিতে পারে, এটা মরহুম ওসমান হাদি না হলে আমরা বুঝতে পারতাম না। জানাজা আসলো। তো এখন জানাজা আসলো, জানাজার পরে আসলেন তারেক রহমান সাহেব। এখন সারা বাংলাদেশে শুধু আকাশে বাতাসে তারেক 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 তারেক, আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো রকম শব্দ নাই। তার কাছে আকাশ আসে, তার কাছে বাতাস আসে, পাহাড় আসে, নদী আসে, সমুদ্র আসে। বাংলাদেশের সব মানুষ শুধু তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা না দেওয়া পর্যন্ত কারো ইজ্জত থাকছে না, কারো বংশ ঠিক থাকছে না, কারো মান মর্যাদা ঠিক থাকছে না, এবং সে ঘুমাতে পারছে না। তো এই যে একটা অবস্থা, তোলপাড় অবস্থা, আমি বলছি এই তোলপাড় অবস্থার মধ্যে কি হয়েছে, আপনি যদি দেখেন যে প্রেক্ষাপটগুলো বললাম, গত 17 মাসে অ্যাটলিস্ট বললাম 6টি ঘটনা, আর 6টির প্রেক্ষাপটে দৃশ্যমান হয়নি, কিন্তু এরকম আরও পর্দার আড়ালে 100টি ঘটনা ঘটেছে। ফলে আমরা আনপ্রেডিক্টেবল, গত 17 মাস যাবত আনপ্রেডিক্টেবল। সেই আনপ্রেডিক্টেবলের অবস্থার কারণে মিয়া গোলাম পারওয়ার তিনি মনে করছেন যে শুধু জান্নাতের টিকিট দিয়ে হবে না, আওয়ামী লীগকেও লাগবে, আওয়ামী লীগে লাগবে। এখানে কোনো নীতি নৈতিকতা নাই, এখানে কোনো কিছু নাই। এখন তাকে নির্বাচনে এই মুহূর্তে যে ডিফিকাল্টিসগুলো তিনি দেখছেন, সেই ডিফিকাল্টি থেকে বাঁচার জন্য তার কাছে মনে হচ্ছে এটা কৌশল না, এটা তার জন্য একটা ভ্যানগার্ড, আওয়ামী লীগের ভোট তার লাগবে, এবং ওই জন্য ওই কথাগুলো বলেছেন। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের যারা সারা জীবন জামাতকে ঘৃণা করেছে, জামাতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাজাকার, আলবদর, এবং এই রাজাকারের নাতিপুতি গালি দেওয়ার জন্যই তো শেখ হাসিনার পতন হলো। এখন এই যে মিয়া গোলাম পারওয়ারের যে এই যে মধু মেওয়ার লোভ, বা মানে তিনি যে অফার করলেন, কামন আমার কাছে আসো এবং একসাথে দুটো জিনিস নাও, জান্নাতেরও টিকিট নাও, টিয়ার নাও, কাবিখা নাও, নিরাপত্তা নাও, এবং আমরা তোমাদেরকে উমরা করতে পাঠাবো, আরও কত কিছু পাঠাবো, আসো কামন। এখন এটা কীভাবে ক্রিয়া করে এবং প্রতিক্রিয়া করে, উই হ্যাভ টু ওয়েট ফর সার্টেন পিরিয়ড। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমি পাপিয়া আপার কাছে আসতে চাই। আপা, এই যে রনি ভাই বলছিলেন শুরুতে, এই যে সমন্বয়ক থেকে এনসিপি এবং এনসিপি থেকে জামায়াতে যোগ দেওয়া, আমরা গণঅভ্যুত্থানের পরপর থেকেই দেখেছি যে এই যে যারা সমন্বয়ক ছিলেন তারা সরকার গঠনেও ছিলেন, সরকারেও ছিলেন, এবং এর পরবর্তীতে এনসিপি গঠন হলো, যারা সমন্বয়ক ছিলেন তাদের মাধ্যমে এনসিপি গঠন হলো, এবং এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি এনসিপি জামাতে গিয়ে জোট করছে, জামাতের সাথে জোট করছে। আপনার কি কখনো মনে হয়েছে যে তারা ক্ষমতার যে কাছাকাছি, সেই কাছাকাছি থাকার জন্যই সবসময় এরকম পাওয়ার হাউসের সাথে যোগ সাজস রাখছে? এখানে ব্যাপার হচ্ছে কি, রাজনৈতিক সংগঠনের নির্বাচনের জোট
অতীতে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। ঠিক আছে, তো জোট হয় কি নির্বাচন কেন্দ্রিক জোট। নির্বাচন কেন্দ্রিক জোট আমি দেখলাম যে আমি একটা আসনে 1200 ভোটে হারলাম, ওখানে আমার জামাত হচ্ছে 3000 ভোট পাচ্ছে। তখন আমি দেখলাম যে আমি 3000 ভোটের সাথে যদি জোট করি তাহলে আমার এখানে কাভার হচ্ছে এবং আমি আমার প্রতিপক্ষ সংগঠনকে আমি এখানে কামিয়াব হতে পারছি তার সাথে যুদ্ধে। বিএনপি জামাতের সাথে যে জোটটা করেছে, টোটাল বাংলাদেশে 300 সিটের ভোটের এই 50 বছরের ভোটের ইতিহাস নিয়ে, পরিসংখ্যান নিয়ে পর্যালোচনা করে আমরা হচ্ছে তাদের সাথে জোট করেছি। এবং আমরা যে জোট করেছি, আমরা জোটের কোথাও মুক্তিযোদ্ধা বিরোধীকে মুক্তিযোদ্ধা সপক্ষ শক্তি বলে লেবেল লাগায় চালাই দিব, এই কমিটমেন্টটা আমাদের সাথে ছিল না। এবং আমরা কোথাও কোনো বক্তব্য বিবৃতিতে কিন্তু বলি নাই। শেখ হাসিনার সাথে বেগম খালেদা জিয়ার একটা টেলিফোন সংলাপ, সেখানেও দেখবেন বেগম খালেদা জিয়া স্পষ্টই বলেছে যে যুদ্ধ অপরাধীর বিচার আপনি করছেন, আপনাকে সাহায্য আমরা করতাম, সমস্যা কিছু না, কিন্তু যুদ্ধ অপরাধীর বিচারের স্বচ্ছতা থাকাটা উচিত ছিল। অস্বচ্ছ বিচার হওয়ার কারণেই তখন আমাদেরকে অস্বচ্ছতার বিপক্ষে আমাকে কথা বলতে হচ্ছে এবং ভূমিকা রাখতে হচ্ছে। তো অস্বচ্ছতার বিপক্ষে ভূমিকা রাখা, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থার ত্রুটিগুলি ধরে রাখা আর যুদ্ধ অপরাধীকে অস্বীকার করা, এই দুটো জিনিস কিন্তু আলাদা। যে অপরাধ করেছে এটা আমি অস্বীকার করছি না, কিন্তু অস্বচ্ছতা ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আমি কথা বলছি। তো সেইটা তো মানে অপরাধীকে নিশ্চয়ই লেবেল লাগিয়ে আবার একবারে অপরাধী নয় বলে লেবেল লাগিয়ে পাঠায় দেওয়ার ব্যাপারটা কিন্তু না। আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম ছিল এবং সবার ব্যাপারটাতে রাজনৈতিক জোট তার একটা ইস্যু কেন্দ্রিক হয়। কিন্তু এইখানে যে মজার ব্যাপারটা, ইউনূস সরকারের গর্ভেই জন্ম হয়েছে এনসিপি এবং ইউনূস সরকার ছাড়া সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবে না, এই মর্মে এই ছাত্রদের, আমি জনতা এখানে বলবো না, জনতারা যখন শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছে, হাসিনা পলায়ন করেছে, জনতা ঘরে ফিরে গেছে, জনতা এতেই স্বস্তি পেয়েছে, এখানে জনতার আর কোনো ভূমিকা নাই। এই ছাত্ররা তখন তারা ডক্টর ইউনূস ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে দেবে না বলে তারা জেদ করলো এবং 3 দিন বাংলাদেশ সরকার বিহীন অবস্থায় ছিল এবং ডক্টর ইউনূস এসে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন। ঠিক সাজানো পাতানো এরা চাবে উনি আসবেন, চেয়ারে বসবেন, চেয়ারটা সাজানো ছিল, বসলেন। বসার পরে ডক্টর ইউনূস বেশ কিছুদিন পর নতুন একটা দল হবে এটা যেমন উনি বলছিলেন, এবং নতুন দল হওয়ার পরে সেই দলটাকে অভিনন্দন দেওয়ার যে ঢং ধিতাং, ঠিক তারই আশ্রিত দল, তারই করা দল, এই ধরনের একটা মনোবৃত্তি তার কথাবার্তা, উনি যদিও খুবই কম বলেন, তার কথাবার্তার ভিতরে সেটা প্রকাশিত হয়েছে। এখন এইখানে জামাত বলে যে তারা মাস্টার মাইন্ড এই জুলাই আগস্টের অভ্যুত্থানের, আর আমরা বলি যে আমরা কেউ মাস্টার মাইন্ড না। ক্ষোভ আক্ষেপের ভিতরে 15 বছর যে আন্দোলনটা চলছিল, দেশপ্রেমিক সামরিক বাহিনী নিরপেক্ষ ভূমিকার কারণে কামিয়াব লক্ষ্যে পৌঁছানো সক্ষম হয়েছে এবং সেনাবাহিনী নিরপেক্ষ হওয়ার কারণই ছিল তারা কোনো রাজনৈতিক ছত্রছায়ায় যেতে চাচ্ছিল না, বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করে। তো এইখানে আমাদের বক্তব্যটা হচ্ছে এরকম। এখন এখানে আমি তো মনে করি জামাত ইসলামের এ টিম, বি টিম আর সি টিম, এই যতগুলো ছেলেকে নমিনেশন দিচ্ছে এর ভিতরে আপনারা সাংবাদিক তদন্ত করে দেখবেন যে 2টি ছেলে বাদ দিয়ে, 2জন বাদ দিয়ে, প্রার্থী বাদ দিয়ে 28টি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনো না কোনোভাবে তারা হচ্ছে রিলেটেড এবং তাদের টাকা এবং নিরাপত্তার প্রয়োজন আছে। এখানে জামাত টাকাও দিবে তাদেরকে, ভোটও দেবে এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখবে। এখন জামাত সেরকম একটি সংগঠন, আমাদের নিরাপত্তার জন্য পুলিশ লাগে, রনির পুলিশ লাগে, কি একজন সাংবাদিকে লাগে, কথার কথা তুমি আমি নিলাম না, কেউ না কেউ তো নিচ্ছে। কিন্তু জামাত নিজেই হচ্ছে আর্মি, বিডিআর, পুলিশ, এনএসআই, ডিএসবি, ডিজিডিএফআই তাদের ভিতরেই তৈরি হয়, তাদের ভিতরেই তৈরি হয় এবং তারা সেগুলোকে প্রোভাইড করে, যেখানে যেরকম লাগে সেরকম তারা কাজ করে। আমরা এই যে মাস্টার মাইন্ড শব্দটি বলছি, এই মাস্টার মাইন্ড শব্দটি কি নেগেটিভ অর্থে কোনোভাবে ব্যবহার হচ্ছে? আমরা তো যখন কোনো ভালো কাজ হয় বা যখন কোনো ভালো কাজের নেতৃত্ব দেওয়া হয় তখন আমরা সেটিকে নেতৃত্ব দেওয়া বলি, আমরা এখানে বলছি মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড শব্দটা কি আমরা কোনোভাবে নেগেটিভ অর্থে ব্যবহার করছি? এই কারণে হচ্ছে, আমি আপনাকে বলি, 1971 সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে একবারে ধামা চাপা দিয়ে এই জুলাই আগস্টকে একমাত্র যুদ্ধ হিসেবে প্রমাণিত করার জন্য জামাত ইসলাম এবং এনসিপির ব্যাপক প্রচেষ্টা, এই সংস্কার কমিশন নামে মাত্র কিছু এজেন্ডা নিয়ে যে বসছিল, সেইটা থেকে শুরু করে অদ্যাবধি কাল পর্যন্ত তারা চলছে। এখন মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার কোনো সুযোগ বাংলাদেশের এই ভূখণ্ড যতদিন থাকবে,
এবং বাংলাদেশের মানুষ যতদিন জীবিত থাকবে, সার্বভৌমত্ব যতদিন থাকবে, কোনো প্রকার সুযোগ বাংলাদেশের কোনো নাগরিকের কিন্তু নাই। জি আপা। কারণ মুক্তিযুদ্ধের প্যারালাল কোনো যুদ্ধ এটা হতে পারে না। আজকে মুক্তিযুদ্ধ হয়েছে জন্য তো স্বাধীনতা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, যার কারণে আমি রাজনৈতিক দল করছি, একজন আর একজনের বিরোধিতা করছি, পক্ষ নিচ্ছি, বসে আমি আমার মনের ভাব প্রকাশ করার সুযোগ এবং সাহস আমি পাচ্ছি। তো মুক্তিযুদ্ধের ভিত্তিতে দেশ যদি আমি না পেতাম, তাহলে আমার কি এই স্বাধীনতাগুলো আমি ভোগ করতে পারতাম? অবশ্যই। সরকার কি ভোগ করতে পারতো? নির্বাচন কি বাংলাদেশে এইভাবে হতো? এবং এইভাবে প্রাদেশিক সরকার আর দেশের সরকার দুটার ভিতরে তো পার্থক্য আছে, এগুলি তো আসতো না। তো আর মুক্তিযুদ্ধ যেহেতু জামাত ইসলাম বিরোধিতা করেছে, আর এই এনসিপির বয়সের কারণে মুক্তিযুদ্ধ পায়নি, এরশাদ বিরোধী আন্দোলনও পায়নি, এটাই তাদের জীবনে প্রথম আন্দোলন। স্বাভাবিক কারণে যে যেটা করে সেটাই হচ্ছে প্রায়োরিটি। তবে আমি এখানে একটু কথা বলে শেষ করতে চাচ্ছি যে ৭১-এর মুক্তিযুদ্ধের পরে দেশের যে অরাজক পরিস্থিতিটা ছিল, কেউ কারোর নিয়ন্ত্রণে ছিল না, প্রশাসন কাউকে নিয়ন্ত্রণ করতে পারেনি। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রের অবস্থা এই এনসিপি নামক সংগঠনটির কারণে এবং এই জামাত ইসলামের কারণে একই পরিস্থিতির উদ্ভব হয়ে আছে। জি, আপার কথা রেশ ধরেই আমি মাহবুব ভাইয়ের কাছে যেতে চাই। আমরা যখনই ইতিহাস নিয়ে কথা বলতে চাই বা যখনই ইতিহাস নিয়ে আলোচনা হয়, ঠিক তখনই অভিযোগ করা হয় যে আমরা চেতনা বিক্রি করছি। তাহলে ইতিহাস নিয়ে কথা বললেই যদি চেতনা বিক্রি করা হয়, তাহলে কি আমরা ইতিহাস নিয়ে কথা বলবো না? আমি বিশেষ করে ১৯৭১-কে বোঝাচ্ছি, স্বাধীনতা যুদ্ধের কথা বোঝাচ্ছি। জি, ধন্যবাদ, শুভেচ্ছা সকলকে। আসলে আমি আসবো আপনার এই প্রসঙ্গে, তার আগে যে আলোচনাগুলো হলো সেই সম্পর্কে একটু আমার মতামতটা দিয়ে রাখি। যে জামাতের যেই অবস্থান রাজনীতিতে, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের পর, এটা খুব গুরুত্বের সঙ্গে আসলে বিশ্লেষণের দাবি রাখে। এবং এই পুরো পরিস্থিতিটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আপনি দেখবেন যে একটি গাছ শেকড়হীন, মানে এ ট্রি উইদাউট রুটস বলতে যে একটি বাক্যের সঙ্গে আমরা পরিচিত, তা যেন জামাতের এই কর্মকাণ্ডে খুব মূর্ত হয়ে ওঠে। আপনি দেখুন যে জামাত বিএনপি সম্পর্কে কত রকমের অভিযোগ উত্থাপন করছে, যে বিএনপি চাঁদাবাজি করছে, লুট করছে, এটা করছে, নানান কিছু, যে ২ সাপের ১ বিষ, নৌকা আর ধানের শীষ, এইরকম কথাবার্তা আমরা শুনছি। সেই বিএনপির সঙ্গে কিন্তু গত বৃহস্পতিবার জামাতের আমির যখন বৈঠকে গেলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করবার জন্য তারেক রহমানের অফিসে, সেখানে গিয়ে কিন্তু বেরিয়ে এসে জামাতের আমির সাংবাদিকদের জানালেন যে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে এবং আমরা একসঙ্গে কাজ করব, নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা বসে ঠিক করব কি করা যায়, জাতির জন্য যা ভালো মনে হয়। খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু পয়েন্ট। আপনারা যেই পয়েন্টে আলোচনা করছেন দল পরিবর্তন, আপনি দেখুন কি ঘটনা ঘটাতে যাচ্ছে জামাত, যে আমরা যদি নির্বাচনে যথেষ্ট পরিমাণ আসন না পাই, তাহলেও আমরা সরকারের অংশী হতে পারি, যেভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ১২ বছর রাজত্ব করেছে পুতুল বিরোধী দল হিসেবে। অর্থাৎ দেশের জন্য আরও একটা গভীর সংকট আমরা দেখতে পাচ্ছি, যে যেই জবাবদিহি পূর্ণ একটা সমাজ আমরা চেয়েছি ২৪-এর গণ অভ্যুত্থানে, গণতন্ত্র, জবাবদিহিতার জন্য এত প্রাণত্যাগ, সেই জায়গায় জামাত কিন্তু প্রায় তলে তলে না, ও প্রকাশ্যেই তারা বলছে যে আর বিরোধী দলের প্রয়োজন নাই, প্রয়োজনে আমরা একসাথে শাসন ক্ষমতা ভাগ বাটোয়ারা করে নেব। এই যে জামাতের মুনাফেকি, এটা তো আজকের থেকে নয়। তারা আরেকটি কথা বলে যে আপনারা বিএনপিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, জামাতকে তো দেখেননি কখনো ক্ষমতায়, একবার আমাদের সুযোগ দিয়ে দেন। জামাতকে তো আমরা অবশ্যই দেখেছি, ৭১ সালেই তো আমরা দেখেছি জামাত কি করতে পারে। পুরো জাতির বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায় তাদের হাতেই আবার দেশ তুলে দেবার এরকম একটা সিদ্ধান্ত কি দেশের মানুষ নিতে পারে? আপনি এই বিএনপির সাথে তাদের এই ধরনের কিন্তু টানাপোড়েনের সম্পর্ক, প্রয়োজনে তারা সাপের বিষ বলছে, প্রয়োজনে তারা অফিসে গিয়ে আলাপ করে বেরিয়ে এসে বলছে একসঙ্গে সরকার গঠন করব। আসুন এনসিপির সম্পর্কে, এনসিপিকে নিয়ে তারাও কিন্তু নানান রকম কথাবার্তা বলেছে, এক ধরনের টানাপোড়েন ছিল। এবং যে গুপ্ত রাজনীতির কথা আমরা বলি, যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্বাভাবিকভাবেই তাদের স্বৈরাচারী আসনে স্বৈরাচারীর যে কাজকর্ম তারা করেছে, তার বিরুদ্ধেই তো মানুষের ক্ষোভটা ছিল। সেইখানে কিন্তু শিবিরের এই নেতারা তখন আন্দোলন করেনি, তখন তারা গিয়ে গুপ্ত ছাত্রলীগ হয়েছে। এই হেলমেট বাহিনীর অধিকাংশই তারা। তো তারা যখন বেরিয়ে এলো ২৪-এর পরে, এসে বলছে যে আমরা তো
শিবির ছিলাম, আমরা এই করেছি সেই করেছি। তার মানে তারা কিন্তু চেহারা গোপন করতে পারে প্রয়োজনে, চেহারা গোপন করে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করেছে। এখন এনসিপির কাছে যে আমাদের প্রত্যাশা ছিল, বিপুল প্রত্যাশা ছিল, হয়তো এবারে একটি আসনও তারা পেত না, হয়তো খুব কম ভোট পেত, তাতে কি হতো? তারপরেও তো নিজের পায়ে দাঁড়াতে পারতো। এই বিপুল মানুষ যেখানে তাদেরকে সমর্থন করছে, এত লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে এলো আগস্টের 2, 3, 4 তারিখে, যেই দেশাত্মবোধক গানগুলো আমরা শুনলাম, তার সাথে তো জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না। তারপরে সেই এনসিপি কয়েকটি আসনের জন্য জামাতের সঙ্গে গিয়ে নিজেদের ভবিষ্যৎটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেললো। আর এখন আসুন আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্কটা, এত কিছু করবার পর জামাতের নেতৃবৃন্দ বলছে যে আওয়ামী লীগের লোকজন এলে আমরা তাদের জায়গা দিব। অর্থাৎ আদর্শহীন রাজনীতির চূড়ান্ত একটা রূপ হচ্ছে জামায়াতে ইসলামী। এনসিপি জামায়াতে ইসলামী জোট করছে এবং আমরা দেখলাম মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে আওয়ামী লীগ যদি যোগ দেয় সব দায়ভার নেওয়া হবে। তাহলে আপনার কি কোনো জায়গায় মনে হচ্ছে যে তাদের ভেতরে ইন্টারনাল কোন্দল বা নিজেদের ভেতরেই স্নায়ুযুদ্ধ চলতে পারে কোনোভাবে? না, আপনি দেখুন, এটা আসলে স্নায়ু যুদ্ধের ব্যাপার না, এটাকে বলা হয় মোনাফিকি। অর্থাৎ যখন যা প্রয়োজন হবে আমরা তাই করব, যে কোনো ছলে বলে কৌশলে গুপ্ত রাজনীতি করে আমরা শুধু ক্ষমতাতে যেতে চাই। এবং তাদের যে আদর্শ, আমরা তো একটা রাজনীতির মূল বিষয়টা কি, আপনার দলীয় একটা আদর্শ থাকবে, একটা ম্যানিফেস্টো থাকবে, এবং আপনি ক্ষমতায় গেলে কি করবেন, দায়িত্ব পেলে কি করবেন, এই কথাগুলো আপনি জাতির সামনে, মানুষের সামনে পরিষ্কার করে বলবেন। তারা তো 50 বছর ধরে সাম্প্রদায়িক রাজনীতি করে এসেছে, ইসলামিক রাজনীতি করে এসেছে। তার মানে ক্ষমতায় বা জয়ী হলে কি তারা শরিয়া আইন প্রয়োগ করবে, চালু করবে? সেটা তাদের বলা উচিত না? সেই দিকে কিন্তু তারা যাচ্ছে না। তারা শুধু বলছে আমরা কোয়ালিশন করব, আমরা দায়িত্ব ভাগ করে নেব ইত্যাদি। অর্থাৎ মূল জায়গাটিই তারা গোপন করে রাখছে। যদিও তারা মাঝে মধ্যে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করতে চাইছে, নারীদের বাড়িতে থাকলে টাকা পাঠিয়ে দিবে সেগুলা বলছে, কিন্তু এগুলা কিন্তু মাঝে মাঝে তাদের চরিত্রটা বিকশিত করছে। যেমনভাবে করছে ছাত্র শিবিরের যেই সমস্ত ছেলেরা, আম্মার বলে একটি ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদত্যাগপত্র নিজেই লিখে নিয়ে শিক্ষকের কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ জামাতে ইসলামীর এই মুনাফিকি সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু আওয়ামী লীগ জানে কিনা, বিএনপি জানে কিনা, এনসিপি জানে কিনা, এই বিষয়গুলো জানলেও তারা কিভাবে তাদেরকে মোকাবেলা করবে, এগুলো আমাদের সামনের দিনে রাজনীতির দেখবার বিষয়। আরেকটা কথা হচ্ছে যে জামাত যেই 12 দলীয় ইসলামিক জোট করলো, অর্থাৎ তারা কোনো দিকে, আপনি যদি একটা ফুটবল খেলার কথা চিন্তা করুন, তাদের ডিফেন্স এবং অফেন্স কোনো দিকেই তারা ফাঁক রাখতে চাচ্ছে না। তারা একদিকে আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, ইসলামিক জোট সব কিছু করে টোরে নিজেদের সব কিছু ঠিকঠাক করে, কোনোটাই যদি কাজ না লাগে, যদি বিএনপি জিতে তার সঙ্গে চলে যাবে সরকারে। এই অবস্থাতে আপনি যেটা বললেন ইতিহাস, আমি 2 লাইন শেষ করি। এই সমস্ত বিষয়ে এই যে মূল জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি। যে বিপুল সংখ্যক ভোট নিয়ে আওয়ামী লীগের এই যে অনুপস্থিতিটা, এই সুযোগেই কিন্তু ডানপন্থার এই বিকাশ। এবং জামাত এত ফুর্তিতে কেন? কারণ তারা তো এতদিন একটা উগ্র ডানপন্থী দল, সাম্প্রদায়িক দল, তারা বিএনপির সাপোর্টেই রাজনীতি করে এসেছে, এবং বড়জোর তারা 3% ভোট, 5% ভোট, এইরকম তাদের ভোটের একটা হিসাব ছিল। আর 40% ভোট আওয়ামী লীগ বিএনপির মধ্যে ছিল। হঠাৎ করে জামাত এত বড় হয়ে আসছে কী কারণে? কারণ এই আওয়ামী লীগের অনুপস্থিতি। আমরা গত 16 বছর আওয়ামী লীগ ও সমমনাদের রাজনীতি দেখেছি সংসদে, এখন আমরা আগামীতে হয়তো বিএনপি ও সমমনাদের রাজনীতি দেখতে চাচ্ছি। এটা একটা চির বিভাজিত রাজনৈতিক দ্বন্দ্বের দিকে আমরা যেতে চাচ্ছি, যেটা কোনোভাবেই খুব সুষ্ঠু গণতন্ত্রের আভাস দেয় না। জি, এবার রনি ভাইয়ের কাছে যেতে চাই। জামায়াতের সাথে যে এনসিপি জোট করছে, এবং এটি তো খবর প্রকাশ হবার পর বা আমরা জানবার পরপরই বিভিন্ন রকম গণমাধ্যমে আমরা বিভিন্ন রকম মিম দেখতে পেয়েছি, বিভিন্ন রকম ট্রোল দেখতে পেয়েছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যে বিভিন্ন সময় এনসিপি বলেছে, যেটি আপনি শুরুতেও বলেছেন যে এনসিপি বলেছে তারা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের দেখানো পথে হাঁটবে না, কিন্তু শেষ সময়ে এসে জামায়াতের সঙ্গে জোট করলো। এবং তাদের তো মতের ঐক্য নেই, আদর্শের ঐক্য নেই। ঠিক এই মুহূর্তে তারা কোন ঐক্যের ভিত্তিতে ভোট চাইবে? মানে এখানে মূল ব্যাপার হলো যে জামাত 2009 সন থেকেই গুপ্ত রাজনীতি করছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো, ঠিক সেই সময়টিতে তারা কিন্তু ইরান যেভাবে এখন মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ করছে, 2009 সন থেকেই তারা বিভিন্ন সংগঠনের মধ্যে তাদের লোক ঢুকানোর চেষ্টা করেছে। এবং অবাক করার ব্যাপার হলো, আমি যখন সংসদ সদস্য ছিলাম,
তো সামহাও কয়েকটা মিনিস্ট্রির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি নিজে যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম, আর ধর্ম মন্ত্রণালয়টা আমাদের যেহেতু পটুয়াখালীর মন্ত্রী ছিলেন, সেই সুবাদে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল। আমি অবাক হয়ে গেলাম যে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠানে ওই সময়টাতে প্রায় 30,000 ম্যান পাওয়ার ছিল ইন 2009। তো ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি তিনি বললেন যে স্যার কী বলবো, দুঃখের কথা, এই যে 30,000 লোক বিএনপির লোক করেছে এটা কি, এর 90% সব জামাতের রিক্রুট করা। তো এখন একটা প্রতিষ্ঠানে 30,000 লোক, যেটার ম্যান পাওয়ার মানে 2000 ওই যে বেগম খালেদা জিয়া যে ইলেকশনে এলেন 2001 সনে ওটার ম্যান পাওয়ার হয়তো 1000 বা 1500 ছিল। সেই 1000-1500টাকে ম্যান পাওয়ারে তারা 30,000-এ উন্নয়ন করেছে বিএনপিকে ব্যবহার করে। তো এইভাবে ধরুন বিএনপির জমানাতে তারা যে রিক্রুটমেন্টগুলো করেছে গভর্নমেন্ট যুগেতে, সেনাবাহিনীতে করেছে, তারপরে শেষে সিভিল ব্যুরোক্রেসিতে করেছে, ফলে কি হলো, এখন তাদের ডিসি, এসপি, ক্যাবিনেট সচিব থেকে শুরু করে কোনো জায়গাতে লোকের কোনো অভাব নেই। আর অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা ময়লার বাক্সের চাঁদাবাজি, কারণ বাজারের মাস্তানি, তারপরে শেষে ওই অ্যাসোসিয়েশনের কে সভাপতি হবে, তারপরে এই একটা পুলিশ মানে সে ট্রান্সফার করলে কয় লাখ টাকা পাওয়া যাবে, এই সমস্ত দালালি ফালালিতেই তারা কিন্তু পুরো জীবন যৌবন শেষ করে দিয়ে কারো চুল গেছে, কারো পিঠ গেছে, কারো কত কিছু নষ্ট হয়ে গেছে এই পরবর্তীতে। কিন্তু জামাত মাশাল্লাহ তাদের চেহারা শুরুতে এই বিভিন্ন সময়টাতে নূরের ঝলক, আপনি দেখলেই মনে হবে যেন একেবারে আসমান থেকে সাক্ষাৎ ফেরেশতা চলে আসছে। এবং অদ্ভুত, আপনি কোনো জামাতের লোকের সাথে চলছেন কিনা, আপনি যেহেতু ভদ্রমহিলা, নিঃসন্দেহে কোনো অন্য মহিলা জামাতের সাথে চলছেন, আমরা যারা পুরুষ জামাতের সাথে চলছি, আমাদের সাথে দেখা হলেই করবে কি, সুন্দর করে হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক করে আবার যেটা তর্জনী বলি, মূল যেটা যে আঙ্গুল উঠে ওই আঙ্গুল দেবার এটা খোসা দেয় যে আরও কিছু কথাবার্তা আছে, মানে আপনার সাথে হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক করে আবার আরেকটা আঙ্গুল দিয়ে আপনাকে একটু চুলকানি দিয়ে দিল হাতের মধ্যে, যে শুধু এই হ্যান্ডশেক না, আরও কিছু গোপন কথা আছে, লেটস টক টুগেদার লেটার অন। এরপরে সে করবে কি, আরও একটু খাতির করার জন্য জড়িয়ে ধরবে এবং মানে হাক এমন একটা জিনিস, সেটা যে কোনো মানুষকে নরম করে ফেলে। একজন হুজুর তারপরে পকেট থেকে আতর বের করে আপনার দাড়িতে, মোবারকে, চুলে বা হাতে একটু আতর লাগাই দিবে। এরপরে আপনাকে যদি খুব ফ্রুটফুল মনে করে, আপনার বাসাটা জায়নামাজ পাঠাবে, একটা কোরআন শরীফ পাঠাবে, একটা তসবি দেবে, এরকমভাবে তারা বিভিন্ন কাজ করে। এবং আমি আওয়ামী লীগের এমপি, আমার তখন ভয় লাগে যে যদি কোনোদিন বলে যে রনি সাহেব ও জামাতের লোক ছিল, আমার তো, বিকজ আমাকে একবার না দুইবার সে পাঠিয়েছে, জায়নামাজ পাঠিয়েছে, আম পাঠিয়েছে, মানে পাপিয়া ম্যাডামও আম পাঠায় আমাকে রেগুলার, কিন্তু জামাতের আম একবার দুবার পাঠানোর পর, এবং আম শুধু পাঠায় না, পাঠিয়ে আবার জামাতের আমির বা সেক্রেটারি তারা টেলিফোন করে যে ভাই আপনাকে আম পাঠিয়েছে, ক্ষুদ্র এই উপহারটুকু নিয়ে আমাদেরকে করেন। তো একবার দুবার পরে আমি পরে আবার ফেরত দিলাম, যে আমি বললাম যে নো, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি এই জিনিসগুলো পাঠাবেন কেন, এগুলো আমার জন্য একটা লায়াবিলিটিস হবে। কিন্তু কয়জন এটা ফেরত পাঠাতে পেরেছে। তো এইভাবে ধরেন অনেকগুলো জায়গা, ক্ষমতার অনেকগুলো জায়গা যেখানে তারা নিউট্রাল করার জন্য, নরম করার জন্য, তাদের পক্ষে আনার জন্য দে হ্যাভ ম্যানি পলিসিস। তো সেই পলিসিগুলো করে জামাত আজকের যে অবস্থাতে এসেছে, তাদের ধারণা হয়েছে, দে ইউজ টু বিলিভ যে তারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারে। দ্বিতীয় ধারণা হয়েছে যে তাদের যারা প্রতিপক্ষ, এরা খুবই দুষ্ট প্রকৃতির লোক, এরা লোক ভালো না, চুরিচামারি করে, চাঁদাবাজি করে, টাকা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এরা শেয়ার মার্কেট লুট করে, আমরা তো কিছু লুট করি না, আমরা খুব ভালো মানুষ, তো আমাদের উপর আল্লাহর একটা রহমত আছে, আমরা এই দেশ চালাবো। এবং তারা রাস্তাঘাটে হাঁটে সেই যে খিলাফত জমানার মতো, এবং তারা মনে করে যে এই বাংলাদেশে তারা একটা তালেবানি শাসন চমৎকারভাবে করতে পারবে। তো এই যে বিশ্বাস এবং অবিশ্বাসের দোলা, সেই দোলার মধ্যে যে তারা বিভিন্ন মানুষকে তারা কাছে নিচ্ছে, যেমন তারা এনসিপিকে নিচ্ছে, এখন আমরা এনসিপিকে নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে ডে ওয়ান থেকে আমরা যারা মিডিয়াতে আসছি, আমরা সবাই বলেছি যে এরা জামাতের বাই প্রোডাক্ট। এমনকি অনেকগুলো আন্দোলন হয়েছে, যেমন ধরেন এই কোটা বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলনের আমি কোনো নাম মেনশন করে বলবো না, এটা ফর্মুলেটেড বাই জামাত। একেবারে প্রথম দিন থেকে কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা একেবারে তাদের তৈরি করে। এবং এটা আমি বাস্তবে বুঝলাম কি করে, 2013 সনে আমার জেলে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং তখন জামাতের যারা শীর্ষ নেতা তাদের সবার সঙ্গে আমি ওখানে একান্ত জেলে খুব কতগুলো প্র্যাকটিক্যালি কথাবার্তা হয়। তো সেখানে মীর কাসিম সাহেব আর আমি পাশাপাশি রুমে ছিলাম। তো উনি আমাকে ওই সময় বললেন, আমি আবার এটা এসে বাংলাদেশ প্রতিদিনই লিখেছি এই লেখাগুলো,
উনি বলছেন যে আমরা উই আর সো রেজিমেন্টেড, আমাদের ক্ষমতা এত বেশি যে যদি পুলিশকে নিউট্রাল করে দিতে দেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে তাড়াতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। এবং এই কথা আমি যখন এসে লিখলাম, মানে আওয়ামী লীগ বা বিএনপির কোনো লোক কিন্তু প্রতিক্রিয়া দেখালো না, যে বাংলাদেশ প্রতিদিনের মতো জায়গাতে ঠিক এই রেফারেন্স দিয়ে যে মীর কাসেম সাহেব আমাকে বলেছে এবং সেটা বই আকারে ছাপা হয়েছে। তো 2013 সনে তাদের যে প্রস্তুতি ছিল, পরবর্তীতে যখন আমি 2014 সনে ইলেকশন করলাম না, জামাতের অনেক বড় বড় নেতা আমার কাছে আসতেন, আমি নাম বলবো না, অনেকে হয়তো মারা গেছেন, তাদেরকে বলবো না। তো তাদের যে প্ল্যানগুলো দেখেছি, পরিকল্পনাগুলো দেখেছি, সেই পরিকল্পনা অনুযায়ী তারা একটা রেজিমেন্ট ফোর্স হিসেবে যে কাজগুলো অতীতে করেছে এখনও ঠিক সেম কাজগুলোই কিন্তু তারা করে যাচ্ছে। এবং আপনি যখন একজন সেনাপ্রধান তিনি যখন বলছেন আমিরে জামাত, মানে আমিরে জামাত এই শব্দটা ইন্টারনালি, মানে তারা কিন্তু তাদের জামাতকে, মানে জামাতের যারা লোকজন আছে তারাই কেবল বলেন আমিরে জামাত, আবার অনেকে বলেন আমিরুল, না নাইবে আমির না, নাইবে আমির তো দ্বিতীয় পদ, মানে আমরা বলি জামাতের আমির, মানে নর্মালি আমরা এখানে যারা আছি বলি জামাতের আমির বা জামাতের আমির ডাক্তার শফিক, খুব অর্ডিনারি আমরা এইভাবে বলি। একইভাবে যদি নায়েব সাহেবকেও বলা হয় তাহলে নিশ্চয়ই নায়েবে আমির বলা হবে। হ্যাঁ, নায়েবে আমির বলা হবে। তো এখন ওরা জামাতের যারা লোকজন আছে তারা এটা একটা সম্মানজনক উপাধি, তারা বলে আমিরে জামাত, আমিরে জামাত এই কথাটা বলে। এখন ঠিক সেম ল্যাঙ্গুয়েজটা যেটা জামাতের রোকন পর্যায়ে যারা লোকজন আছে, যেটা টেকনিক্যালি এবং যেটা গ্রামেটিক্যালি তারা মানে এনলাইটেন করার জন্য আমিরে জামাত। এবং শুধু তাই না, তারা বলে আমিরুল মুমিনিন। অনেকে কিন্তু আবার নিজে মানে জামাতের আমি নিজের তাদেরকে শুনেছি যে তাকে আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন এই ধরনের শব্দ বলে। তো যখন একজন সেনা প্রধান জামাতের প্রধান না বলে, জামাতের সভাপতি না বলে, জামাতের আমির না বলে যখন বলতেছেন আমিরে জামাত, ইট মিনস দাওয়াতি কর্মটা কোথায় পৌঁছে গেছে। থিঙ্ক অ্যাবাউট ব্যাপারটা। ফলে আমরা যত সহজভাবে তাদেরকে মনে করছি, মানে জিনিসটা এত সহজ না। দেয়ার ইজ এ ম্যানি ইকুয়েশন, ম্যানি ডাইমেনশন, এবং এখানে অনেক রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি স্টিল ওয়ার্কিং। জি, আপনার কাছে আরও একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো 2008-এর আগে আমরা পাঠ্য বইয়ে একরকম ইতিহাস পড়েছি এবং 2008-এর পরে আমরা একরকম ইতিহাস পড়লাম, এবং ঠিক তারপর 2024-এর পর গণ অভ্যুত্থানের পর আমরা পাঠ্য বইয়ে এক ধরনের ইতিহাস পড়ছি এবং সংযোজন বিয়োজন রয়েছে। এই যে পাঠ্য বইয়ে ইতিহাসের ভ্যারিয়েশন বা ইতিহাসের যে ভিন্নতা, সংযোজন বিয়োজন, আপনার কি মনে হয় যে এই সংযোজন বিয়োজন বা এই যে ভিন্নতা, এটি পাঠ্য বই থেকেই আমাদেরকে আলাদা চিন্তাধারা রাখতে বাধ্য করছে? অবশ্যই। পাঠ্যপুস্তকের যে মানে বিষয়বস্তু, এটা একটা শিশুর মন এবং মননে যেভাবে ঢুকে যায় সে সারা জীবনেও ভুলতে পারে না। আমরা যেমন ছোটোকালে আমার যেতে ইচ্ছা করে নদীটির ওই পাড়ে, কিংবা পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমাদের ছোট নদী চলে বাকি বাকি, আমরা কোনো অবস্থাতেই ভুলতে পারছি না। তো পাঠ্যপুস্তকে যদি আপনি পলিটিক্স ঢুকিয়ে দেন, এটার কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যে 2018 সালে নির্বাচন করলাম, তো আমার মামা শ্বশুরকে বাদ দিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হলো। তো আমার যে মামা শ্বশুর, উনি 4 বার ইলেকশন করেছেন, পাপিয়া চেয়ারম্যান শাহজাহান খান সাহেব, এবং বিএনপি বলতে যা বোঝায় একেবারে মানে কট্টর বিএনপি, হোল ফ্যামিলি। তো উনার মানে আমার যে শ্যালকের যে মেয়ে 9ম শ্রেণীতে পড়ে, তা আমি জিজ্ঞাসা করলাম ওই ইলেকশনের সময় যে মাগো তুমি কী হতে চাও? সে বলে আমি শেখ হাসিনা হতে চাই। মানে তাই বললাম শেখ হাসিনা কেন? তো বলে যে এই সে যে পাঠ্যপুস্তকে যা কিছু পড়ছে হুবহু সে কিন্তু মুখস্থ বলে যাচ্ছে। তো এখন শাহজাহান খান সাহেবের ঘরের মধ্যে তার ছেলের মেয়ে শেখ হাসিনা হতে চাচ্ছে, তার কাছে প্রিয় পুরুষ বঙ্গবন্ধু, এটা শেখ হাসিনা করে গেছে তার 15 বছরের শাসনে। ফলে যে জেনারেশনটার মধ্যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই জেনারেশনটাকে চেঞ্জ করতে ইউ হ্যাভ টু ওয়েট, তারা মরে না যাওয়া পর্যন্ত এটা চেঞ্জ হবে না। আবার এখন যারা চেষ্টা করছে, এরাও যদি এইভাবে কোনো একটা জিনিস ন্যারেটিভ তৈরি করতে পারে, এই ন্যারেটিভের একটা জেনারেশন তৈরি হবে। অবাক করার ব্যাপার হলো যে দেখুন, এত বড় একটা মানে গণ অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনার পতনের পর আমরা 24 ঘন্টাও তার বিরুদ্ধে যে ক্রোধ, ক্ষোভ, ঘৃণাটা ধরে রাখতে পারিনি। হোয়াই? বিকজ সে পরতে সে খুব একবার ম্যাটিকুলাসলি ডিজাইন করে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশের উন্নয়ন, সে যা কিছু করেছে এটাকে সে একটা বিরাট জেনারেশনের মধ্যে মুখস্থ করে দিয়ে গেছে। আর তার যারা লোকজন আছে তাদের সবাইকে সাইকোপ্যাথ বানিয়ে ফেলেছে।
সারা দুনিয়াতে যদি শেখ হাসিনা সারা দুনিয়ার যত রকম অপকর্ম করে তারপরে তার যারা লোকজন আছে সবাই বলে আলহামদুলিল্লাহ উনি যেটা করেছেন সেটাই ঠিক। তো এই যে যে একটা সাইকোপ্যাথির মধ্যে আমাদের রাজনীতি চলে গেছে এবং যেখানে উনি যেটা বললেন 35 to 40% লোক, আপনি চিন্তা করেন মানে কিছু লোক আছে আমাদের যারা বাম রাজনীতি করেন, ধরেন রাশেদ খান মেনন, তারপরে ওই শেষ করে ফেলতেছি, রাশেদ খান মেনন, হাসানুল হক, এদেরকে যদি আপনি ধাক্কা দিয়ে ফেলে দেন, যদি পশ্চিম দিকে পড়ে ঘুরে তার উত্তর দিকে চলে আসবে। তো এই লোকগুলোর সে পর্যন্ত হজে পাঠাইছে, উমরা করতে পাঠাইছে, যাও তোমরা একটু আল্লাহ রাসূলের নাম নাও। তো এইরকম উনি করে ফেলেছিলেন। ফলে রাতারাতি শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাটিকুলাসলি 17 মাসে এটা চেঞ্জ করতে পারবে, আমার কাছে মনে হচ্ছে না। হি নিড অ্যাটলিস্ট মোর 30 years। জি, এবার আমি পাপি আপার কাছে আসতে চাই। পাপি আপা, জামায়াতের একজন নেতা তিনি ইনডিরেক্টলি বলেছেন যে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দলবাজি করে সরকারে যেতে চায় বা ক্ষমতায় যেতে চায় তারা নির্বাচনের পর 6 মাসও টিকতে পারবে না। তাহলে আসলে তিনি কি বোঝাতে চাইলেন যে ক্ষমতায় আসলে যেতে চান কারা? এই মুহূর্তে তো আওয়ামী লীগের যেই নির্বাচনে অংশগ্রহণ করবার যেই সম্ভাবনা সেটি তো খুবই কম, এবং তারপর আমরা যেটি বলতে পারি এনসিপি তো আসলে যোগ দিয়েছে জামায়াতের সাথেই, এবং আবারও বলা হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা চাইলে জামায়াতে যোগ দিতে পারবেন। এখন থাকছে একটি প্রধান রাজনৈতিক দল, তারা কি ইনডিরেক্টলি সেই প্রধান রাজনৈতিক দলকেই বোঝাতে চাইলেন? আচ্ছা, তার আগে আমি একটু 3টা প্রশ্ন ছোট ছোট উত্তর দিচ্ছি। ইতিহাস এমন একটা জিনিস, এটা আমার সরকার পরিবর্তনের সাথে সাথে আমি যে কাজটা করব সেই ইতিহাসটা লিখিত হবে, ভালো করি আর মন্দ করি, কিন্তু পূর্বের ইতিহাস যেটা, ইতিহাসের জায়গায় কিন্তু ইতিহাস থাকে। তো ইতিহাস আমি নিজে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি, এবং আমার ব্যক্তিগত যেটা মতামত রাষ্ট্রের নাগরিক হিসেবে, এটা দেওয়ার রাইটস নিশ্চয়ই আমার আছে, যে মুক্তিযুদ্ধর বিস্তর একদিনে রোপিত হয়নি, এবং একদিনের নোটিশে কিন্তু মুক্তিযুদ্ধ হয়ে যায়নি। এখন এমন আমি সবসময় আল্লাহর কাছে চাইছিলাম যে এমন একটা সরকার আসুক যেই সরকারটা নিরপেক্ষভাবে একবারে মুক্তিযুদ্ধের ইতিহাসটা বাংলাদেশের প্রজন্মের কাছে পৌঁছাবে। এখন এখানে 7ই মার্চের ভাষণের যে ব্যাপারটা, 7ই মার্চের ভাষণ তো ঐতিহাসিকভাবে সত্য, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, এবং 7ই মার্চের ভাষণ তো আছে, ছিল, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনি পারবেন না। অপছন্দ করার কোনো বিষয় কিন্তু থাকছে না এখানে, কারণ ওই পাকিস্তানিদের বিরুদ্ধেই কিন্তু বক্তব্য। তো তাহলে এইটা আবার সে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ঐতিহাসিক সত্য। তাহলে 7ই মার্চও যেমন ঐতিহাসিক সত্য, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কিন্তু ঐতিহাসিক সত্য। আপনি একটাকে বাদ দিয়ে আরেকটাকে আপনি ওই জুলাই আগস্টের অভ্যুত্থানের মন মানসিকতার বহিঃপ্রকাশের কারণে আপনি ইতিহাসটাকে পরিবর্তনের নামে যদি বিকৃত করে ফেলেন, তাহলে আংশিক ইতিহাস প্রজন্ম জানবে, আর আংশিক ইতিহাস জানা থেকে প্রজন্ম বিরত থাকবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আর দ্বিতীয়ত নিয়োগ নিয়ে যে ব্যাপারটা, বিএনপির আমলে জামাত ইসলাম তো ধোয়া তুলসী পাতার একটা সংগঠন, আতর গোলাপ আর পদ্মা নদীর পানি না, আর একবারে জমজমের পানি দিয়ে ধোয়া একটা জিনিস। এনারা এমনভাবে দেশের মানুষের কাছে প্রকাশ করে কোনো দুর্নীতি নাই, কোনো কিছু নাই, এই নাই সেই নাই, বহুত কিছু। দেখেন বিএনপির 5 বছরে সেগুলো তো তারা নিয়োগ দিচ্ছে, বিশেষ করে 2টা মন্ত্রী, মুজাহিদি সাহেব এবং নিজামী সাহেব, যত কৃষির মাঠকর্মী সমস্ত শিবিরের কর্মীদেরকে জামাতের কর্মীদের সে প্রোভাইড করছে। আপনি এখন পর্যন্ত খুঁজে নেন, তদন্ত করেন, 3 পুরুষের খবর নেন, ডিজিডিএফআই, এনএসআই দিয়ে আপনি থানাকে দিয়ে ইনভেস্টিগেট করেন, আপনি সেখানে পাবেন। মুজাহিদ সাহেব যত ঋণ, লোন এবং ওইখানে যত প্রকার সুযোগ সুবিধা, নারীর কর্মসংস্থান থেকে শুরু করে, ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে শুরু করে, সেলাই প্রশিক্ষণ থেকে শুরু করে, এতিমখানা নিয়োগ থেকে শুরু করে সমস্ত কিছুতে ওরা ওখানে দল কিন্তু বানায় ফেলছে। কিন্তু এই যে জমজমের পানি দিয়ে ধোয়া জামাত ইসলাম বলবে ইনারা হচ্ছে একেবারে পবিত্র, কোনো প্রকার দুর্নীতির কোনো কিছু নাই। দুঃখজনক হলো সত্য যে আওয়ামী লীগ বিএনপিকে এত বিষোদ্গার করছে, এবং জামাত কি জিনিস তারা বুঝে, তারা বলে যে জামাত এটা করছে বিএনপি সাথে থাকার কারণে। জামাত যে করছিল তারা বলে, কিন্তু বিএনপির সাথে যে জোট ছিল, বিএনপি ধরে তারা কথা বলতো যে জামাত বিএনপি জোট এই কাজটা করছে। কিন্তু তাদের 15 বছর লুঙ্গির নিচে জাঙ্গিয়া হয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএ সাদিক কায়েম থেকে শুরু করে সবাই থাকলো, আর জামাতে ইসলামরা রীতিমতো 15 বছর, যেহেতু আওয়ামী লীগের এমপিরা টাকা ছাড়া কোনো চাকরি দিত না, তারা বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে এই 15 বছর যা নিয়োগ পাইছে, 100%-এর ভিতর 20% আওয়ামী লীগ পাইছে, আর 80%ই জামাত ইসলাম পাইছে।
যার কারণে প্রত্যেকটা সেক্টর, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে বিভাগের প্রধান থেকে সব, এখানে আমি বলি আবুল বাশার বাদশা ঢাকা 2 থেকে দাঁড়িয়েছে, উনি এনএসআইয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ইনি জামাত ইসলামের রোকন, আওয়ামী লীগের সময় বঙ্গবন্ধু শেখ হাসিনা এই বলতে বলতে সে মুখ দিয়ে ফেরা তুলে দিছে। তার দায়িত্ব ছিল কি দূতাবাস আর সামরিক বাহিনী। আজকে আপনি খেয়াল করে দেখেন দুটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা, দূতাবাস এবং সামরিক বাহিনী। আজকে সেই আবুল বাশার ঢাকা 2 থেকে নির্বাচন করছে, নমিনেশন আপাতত বাতিল হয়েছে, আপিল করলে হয়তো পেয়ে যাবে। তাহলে আওয়ামী লীগ এত চতুর, এত মানে খোঁজখবর রাখে, আবুল বাশারের খোঁজখবর কিন্তু তারা এখানে রাখে নাই। আর একটা কথা আমি বলি যে দেখেন ভাষা, স্লোগান, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী 2বারে ভিপি ছিলাম, আমরা স্লোগান নিয়ে গবেষণা করতাম যে কোন স্লোগানটা সবচেয়ে সুন্দর, চমকপ্রদ এবং পরিচ্ছন্ন হয়। আমি অবাক হয়ে যাই, ইনকলাব মঞ্চের স্লোগান ধরছে একের আপাতমস্তক, শুধু চোখ দুটো বের হয়ে আছে, এরকম হিজাবধারী মহিলারা, যেই মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্লোগান দিচ্ছে, সেইটার উত্তর ওই হেজাবধারী মহিলারা দিচ্ছে। আমি লজ্জায় আমার মাথা নত হয়ে যায় যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ছেলেরা স্লোগান দিচ্ছে আর হেজাবধারী মহিলারা স্লোগান ধরছে। এটা একটা লজ্জা ছাড়া, অপমান ছাড়া, বেইজ্জত ছাড়া কিছু না। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সেক্রেটারি, এইটা বাংলাদেশের জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটা মানে করাপ্টেড ভোটের নির্বাচিত জিএস হিসেবে ওই রাকসু ভবনের নামটা লেখা থাকবে। এটা আমি লজ্জা পাবো যে রাকসু ভবন একটা ছাত্র প্রতিনিধিত্বের প্রতিনিধিত্ব করে, এরকম একটা লজ্জাজনক ছেলে এই সমস্ত অনিয়মিত এবং করাপশনের ভোটে নির্বাচিত, এবং তার যা ভাষা, তার যা নর্তন কুর্দন, আবার বড় বড় কথা, তার মা লজ্জা পায় কিনা জানি না, তবে আমি নারী হিসেবে লজ্জা পাই। এবং এইরকম ছাত্র নেতা যে প্রোডাকশন হলো, এইটা জামাতের জন্যই কাল হবে দেশের জন্য অশুভ সংকেত। এবং 72-75 দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবক্ষয় যে হয়েছিল, এই টাইপের ছেলেদের কারণেই কিন্তু অবক্ষয়টা হয়েছিল। এবং এই অবক্ষয়ের বিরুদ্ধে দেখবেন এক শ্রেণীর মানুষ পবিত্র সততা নিয়ে আবার দাঁড়ায় যাবে। এটাও কিন্তু দাঁড়াবে, আজ হোক আর কাল হোক। আমি বলে গেলাম এই আপনাদের এই টকশোর ময়দানে। জি আপা, আপনাকে ধন্যবাদ। এবার মাহবুব ভাইয়ের কাছে একটু যেতে চাই। মাহবুব ভাই, আমরা বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় একটি চর্চিত বিষয় দেখছি, সেটি হচ্ছে হবিগঞ্জে একজন জুলাই যোদ্ধা, তিনি থানায় গিয়েছেন, থানায় গিয়ে পুলিশকে থ্রেট দিয়েছেন এবং একজন পুলিশকে হত্যা করার কথা নিজ মুখে স্বীকারও করেছেন। আমাদের এখানে একজন জামায়াত নেতা উপস্থিত হয়েছিলেন অতিথি হয়ে, এবং তিনি এমপি প্রার্থী। আমি যখন তাকে প্রশ্ন করেছিলাম যে তিনি এই যে কাজগুলো করলেন, তার এই যে কর্মকাণ্ড, এটিকে আপনি কিভাবে দেখছেন, তিনি তখন বলেছিলেন যে এটি নিছক ছেলে মানুষই, সে ছোট মানুষ, তাই এমন ব্যবহার করে ফেলেছে। এখন তিনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণ করলেন, তিনি তখন উদাহরণ হলেন সবার কাছে এবং নায়ক বনে গেলেন। ঠিক যখনই তিনি থানায় গেলেন, থ্রেট দিলেন, তখনই তিনি ছোট মানুষ হয়ে গেলেন এবং তার কোনো বিচার হলো না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, আসলে এই প্রসঙ্গে আসবার আগে আমি এই আগের যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটিতে আলাপ হলো, জামাতদের বিশ্লেষণ যেভাবে করলেন আমাদের 2 বিশিষ্ট ব্যক্তিত্ব, আমরা কি বুঝলাম? জামাতকে নিয়ে আমাদের অনেক অভিযোগ, আমিও বললাম যে তারা মুনাফিক ইত্যাদি, কিন্তু আমরা কি একটু গভীরভাবে ভেবে দেখব যে এগুলো কি তাদের বিশেষত্ব নয়? যে তারা যেভাবে তৃণমূলটাকে আঁকড়ে ধরলো, বিএনপির অংশ হয়েও তারা কৃষি এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিল 2001 সালে, এবং এই যে বীজ তারা বৃক্ষে পরিণত করলো, এবং ডাকসু বলুন, জাকসু বলুন, রাকসু বলুন, প্রতিটাতে তারা তাদের ছাত্র সংগঠন জিতে গেল, এবং বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে তারা যেভাবে ছড়িয়ে গেছে। এখন আপনি যদি কালকে বলেন যে আওয়ামী ফ্যাসিবাদদের যেভাবে সরাতে হবে প্রশাসন থেকে, জামাত শিবিরকেও সেভাবে সরাতে হবে, তাহলে সবাই খালি সরানোর উদ্যোগ নিলে দেশে থাকবে কে? কাজে অন্তর্ভুক্তিমূলক যে সমাজের কথা আমরা বলছি, এইভাবে তো সরানোর দাবি তো এটার চিকিৎসা নয়। আপনি তারা যেটা করছে, তাদের যেগুলো কৌশল, ছলে বলে কৌশলে নানান রকম গুপ্তচর বৃত্তি করে যেটা করছে, আপনার কৌশলটা কি? বিএনপি আওয়ামী লীগ কেন পারলো না? তারা তো লুণ্ঠনবাজির সঙ্গে নিজেরা যুক্ত হয়ে গেছে। আপনি চাঁদাবাজি, তারা দেখছে যে ওরা 30 বছরের জন্য গাছ লাগাচ্ছে, বৃক্ষ লাগাচ্ছে, আর আওয়ামী লীগ বিএনপি করেছে কি? কাজেই আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। যেই রাজনীতিটা আমরা করতে চাচ্ছি, এটা একটা আপেল সদৃশ্য বস্তু হিসেবে বানিয়ে ফেলা হয়েছে। যে ক্ষমতার পাশে যাবে সে
মহা ক্ষমতার অধিকারী হবে এবং সে সেই আপেল খেয়ে বসে থাকবে এবং তার চারপাশে মাছির মতো সবাই ভিড় করবে। ভাই যেমনটি বললেন যে আওয়ামী লীগ যা করেছে আর 30 বছর লাগবে ডক্টর ইউনূসের। কি করে আওয়ামী লীগ এটা করে? জোর করে কি খাওয়ানো যায়? জোর করে খাওয়ানো যায় না বলেই তাকে কিন্তু শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। এই প্রথম এরকম একটা ন্যাক্কারজনক ঘটনার মুখোমুখি হতে হলো একজন সরকার প্রধানের। কি কারণে? সেই জায়গাটিকে আওয়ামী লীগের কোনো অনুতপ্ত পরিস্থিতি তাদের মধ্যে আছে? তাদের কোনো রকম মনোবেদনা আছে, অনুতাপ আছে? তারা যে এতগুলো হত্যা করলো, নিজের দেশের মাটিতে নিজের মানুষদের উপরে গুলি চালিয়ে দিল, তারা কি একবার ভেবে দেখেছে কোন মুখে তারা মানুষের সামনে দাঁড়াবে? আবার এটাও তো ঠিক যে এই দলটি একটি ঐতিহাসিক বড় দল এবং তার এই 40% ভোট আছে। সেই এমনই এক নেত্রী যে তার আত্মীয় স্বজনকে নিয়ে পালিয়ে গেলেন, এই কর্মী সমর্থকদের কি হবে? একবারও ভাবলেন না এই এতগুলো মানুষকে নিয়ে কি পালানো যাবে? পালানো তো কোনো সমাধান নয়। কাজেই এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা আমরা বলছি, তখনও বলেছি যখন আওয়ামী লীগ একক নির্বাচন করছে, বিএনপি জামাত ছাড়া হয় না। এখন যখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে, এখনও আমরা বলছি যে এটা কোনো সমাধান হচ্ছে না। আপনি এককভাবে একটি নির্বাচন করলে সমাজ বিভক্ত হয়, আপনাকে অন্তর্ভুক্তমূলক সমাজের একটা প্রচেষ্টা নিতেই হবে এবং সকলকে সেখানে থাকতে হবে। আপনি যদি জাতিগতভাবে একটা ঐক্যের তৈরি না করতে পারেন, আপনি আজকে ভেনেজুয়েলাতে কি হচ্ছে দেখুন, বিভিন্ন জায়গায় এইভাবে মানুষজন ঢুকে যাবে। আপনাকে তো একটা জায়গায় দাঁড়াতে হবে, সংসদটা হবে সেই জায়গা, আপনাকে তর্ক বিতর্ক করতে হবে। আপনি যখন আওয়ামী লীগ, আপনি জাতীয় পার্টিকে নিয়ে বসে থাকেন, একটা পুতুলের সংসার বানান। আর আপনি যখন বিএনপি, তখন জামাতকে নিয়ে বসে থাকবেন, আরেকটা পুতুলের সংসার বানাবেন। এই পুতুলের সংসার থেকে বেরিয়ে আসতে হবে, চোখে চোখ রেখে কথা বলার সুযোগ দিতে হবে এবং মানুষকে সকল মত, সকল ধর্ম, সকল শ্রেণী পেশার মানুষকে একই চেয়ারে বসবার মতো একটা সামাজিক পরিসর তৈরি করতে হবে। সরকারকে সেই দিকে অবশ্যই যেতে হবে। এবং আপনি যেটা বললেন যে হবিগঞ্জের এই ঘটনা শুধু আজকে কেন, আপনি গত 17 মাসে যে সমস্ত মব সন্ত্রাস হয়েছে, যে সমস্ত আমরা কাণ্ড কারখানা দেখেছি, এটা কি কোনো সভ্য সমাজে ঘটে নাকি? এই আপনার গাজীপুরে যে ঘটনাটি ঘটলো, দীপুচন্দ্র দাস, তাকে পিটিয়ে তারপরে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হলো, কারণ কি সে হচ্ছে ধর্মের অবমাননা করেছে। ধর্মের অবমাননা করলেই তাকে গায়ে আগুন লাগিয়ে দিতে হবে? তার জন্য দেশের আইন কানুন নেই? একটা সভ্য সমাজে আইন কানুন বলতে কি বোঝায়? আপনার কোনো আপত্তি থাকবে, আপনি আদালতে যাবেন। আপনি আমার কথা পছন্দ হবে না, আপনি আদালতে যাবেন। আপনি আমার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলবেন। কাজে এটা কোন দেশে আমরা আজকে 2026 আমরা পৌঁছাচ্ছি? কাজে এই সমস্ত কিছু দায় কিন্তু সরকারকে নিতেই হবে। সরকার শুরু থেকেই ডানপন্থী সাম্প্রদায়িকতাকে তা দিয়েছে। কি কারণে তা দিয়েছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা বুঝতে পারি এই ইতিহাস বিকৃতি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বলুন, ঐতিহাসিক নির্দেশনা বলুন, ধানমন্ডির 32 নম্বর যেভাবে ভাঙা হলো, এটা কি কারো ব্যক্তিগত সম্পত্তি নাকি? আর বুলডোজার পকেটে করে নিয়ে যাওয়া যায়? লাগামহীনভাবে ভাঙা হলো, এক দফা তো ভাঙতে পারে না। এই যে শিকড়, ইতিহাসের শিকড় আমরা দেখছি আর ভাবছি এই মূলত পাটন কি করা সম্ভব? আসলেই সম্ভব না হয়তো। কিন্তু আপনি যখন এইভাবে সকল স্থাপনা, শ্রদ্ধেয় মানুষদেরকে এইভাবে আজে বাজে কথা বলবেন, নারীদেরকে এইভাবে রাস্তায় সম্মিলিতভাবে অপমান করবেন, এইভাবে স্লোগান দিবেন, এটা কি হয় নাকি? অর্থাৎ আপনার রুচি, শিক্ষা, দর্শন, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে যেন একদম ভেঙে ফেলতে হবে। এই ভাঙচুরের এই যে সংস্কৃতি, আমরা কিন্তু মনে করতে পারি 71-এর আগে যে 60 দশকে আমাদের যে রেনেসা, এই বাঙালির রেনেসার কথা, তো তখন ছায়ানোট ছিল, তখন রবীন্দ্রনাথ তখনও ছিলেন, এখনও আছেন। তো এখন ছায়ানোট ভাঙা হয়, এখন রবীন্দ্রনাথের কথা বলা হয় ভারতীয় আধিপত্যবাদ। আপনি দেখুন 60 দশকে যা হয়েছিল, এখন সেই কথাগুলোই বলা হচ্ছে। তখন পাকিস্তানিরা করেছিল, এখন তাহলে কারা করছে? কদিন পরে কি আমরা শুনবো যে ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশ নামটা এসেছে, এটা তাহলে এখন বাংলা স্থান করে ফেলা দরকার? কারণ আমাদের যে পরিস্থিতিতে যাচ্ছে, আমরা হয়তো ওই দিকে যেতে চাচ্ছি। তবে ইতিহাসের পাঠ কি বলে? ইতিহাসের পাঠ বলে ভারত হচ্ছে হিন্দুস্থান, পাকিস্তান হচ্ছে মুসলিমের স্থান, বাংলাদেশ অসাম্প্রদায়িকতার জন্য একটি দেশ। এখানে সকল ধর্মের সমান অধিকার থাকবে, সকল মানুষের সমান অধিকার থাকবে। সেই জায়গা থেকে আমরা পিছু হটতে পারি না। সামনের যে নির্বাচনটি আসছে, অবশ্যই সরকারকে যা হয়েছে সব কিছু আমরা
মাথায় রেখেই বলছি, এরপরেও নির্বাচন ছাড়া কোনো গতি নাই। এবং সেইখানে যারা দায়িত্বে আসবেন তাদেরকে বুঝতে হবে এই ছলে বলে কৌশলে প্রতারণা করে মুনাফিকি করে আপনারা জাতিকে আর বিভাজিত করতে পারবেন না। অবশ্যই এই জাতি অসাম্প্রদায়িক এবং এই জাতি ধর্মনিরপেক্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনাতেই এই দেশ তৈরি হবে। এবার গোলাম মাওলা রনির কাছে আমি একই প্রশ্ন রাখতে চাই। আমাদের অতিথি হয়ে এসেছিলেন জামায়াত নেতা, তিনি এমপি প্রার্থী। তাকে যখন আমি প্রশ্ন করেছিলাম যে এই যে হবিগঞ্জের ঘটনায় একজন জুলাই যোদ্ধা থানায় গিয়ে থ্রেট দিলেন এবং হত্যার কথা নিজের মুখে স্বীকার করলেন, ঠিক তখন তিনি বলেছেন যে এই কর্মকাণ্ড নিছক ছেলে মানুষই। এবং তিনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি যখন গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তখন তিনি নায়ক ছিলেন। তাহলে এই যে এখন তাকে ছোট মানুষ বলা হচ্ছে, তার কোনো বিচার হয়নি, এটিকে আপনি কিভাবে দেখছেন? এবং সে সাথে আমি আরও একটু যোগ করতে চাই, আমি এটিকে প্রশ্ন হিসেবে আপনার কাছে রাখতে চাই না, আমি আপনার কাছে জানতে চাই, সেটি হলো ভারতীয় আধিপত্যবাদ। এটি নিয়ে পক্ষে বিপক্ষে নানা কথা হচ্ছে, আমি আপনার মতামত জানতে চাই। এই তিনটি শব্দ নিয়ে আপনি কি বলতে চান? প্রথমত হলো যে আধিপত্যবাদ সেখানে প্রযোজ্য যেখানে আধিপত্য করার ক্ষমতা আছে। যতদিন পর্যন্ত ভারত যে রাষ্ট্র, তার যে মৌল ভিত্তিগুলো রয়েছে, দ্য ফাইন্যান্স, দ্য মিলিটারি পাওয়ার, দ্য লিটারেচার, দ্য সোসাইটিস ইম্প্যাক্ট, মানে যে কোনো একটা সমাজ, একটা রাষ্ট্রের যদি 10টি অনুষঙ্গ থাকে পরিচয় দেওয়ার মতো, কোনো অনুষঙ্গেই যদি আমরা তাকে অতিক্রম করতে না পারি, তাহলে তাদের আধিপত্য আমাদেরকে মেনে নিতে হবে এবং আধিপত্য দেখাবে। এটা বলে কয়ে লাভ হবে না। আপনি দরিদ্র হবেন আর ধনীকে পাত্তা দেবেন, এটা হয় না, এটা প্রকৃতির নিয়মের বাইরে। ফলে ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচতে হলে ভারতের চেয়ে ভালো গণতন্ত্র লাগবে। ভারতে যেভাবে সিভিল সোসাইটি গড়ে উঠেছে তার চেয়ে ভালো সিভিল সোসাইটি গড়তে হবে। ভারতে যে সংবাদপত্র আছে, ডেমোক্রেসি আছে, তার সাথে ভালো ডেমোক্রেসি লাগবে। ওখানকার রাজনীতিবিদদের যে দেশপ্রেম আছে সেটা লাগবে। আর যতদিন পর্যন্ত আমরা সেটা অর্জন করতে না পারবো, বৃহৎ প্রতিবেশী, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, চাইলে হোক না চাইলে হোক, তাদের আধিপত্যবাদ আমাদেরকে মেনে নিতেই হবে এবং তার অধীনে চলে যাবে। এটা হলো ভারতীয় সম্পর্কে। আর নির্বাচনের এই পূর্বক্ষণে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা নির্বাচনের মাঠে যারা থাকবেন, পুলিশ বাহিনী, তাদের মনোবল ভেঙে দিয়েছে। এখানে যিনি বা যে করেছেন, নেতিবাচক ইতিবাচক বড় ব্যাপার না, জিনিসটা খুবই অশোভনীয় হয়েছে, দেখতে ভীষণ রকম বাজে লেগেছে। এবং থানায় বসে যে বডি ল্যাঙ্গুয়েজে সেভাবে ওসির সাথে কথাবার্তা তিনি বলছিলেন, এটা আমাদের সমাজ নিতে পারেনি। তো যার জন্য তাকে গ্রেপ্তার যখন করা হলো, তখন আমরা সবাই খুব খুশি হয়েছিলাম যে রাষ্ট্র বোধহয় ঘুরে দাঁড়িয়েছে, মবের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। এবং এই যে তাকে গ্রেপ্তার করার দরকার ছিল, আমরা অতীতে আশা করিনি, যেহেতু এই কাজগুলো অহরহ হয়েছে, অনেক ওসিকে দাবড়ানি দেওয়া হয়েছে, তো সেইভাবে গালাগালি করবে, স্বাভাবিক করবে, তো এটা আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু যখন সরকার তাকে গ্রেপ্তার করলো, ওসির তো সাধ্য ছিল না। ওসির যদি ক্ষমতা থাকতো তো ওসি তো সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করতো। কিন্তু পরবর্তী যখন তাকে গ্রেপ্তার করা হলো, নিঃসন্দেহে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে একটা গ্রিন সিগন্যাল দেওয়ার পর সে গ্রেপ্তার করেছে। তো গ্রেপ্তার করার পর আমরা কিন্তু ভীষণ রকম খুশি হয়েছিলাম সাধারণ আমজনতা, যে নির্বাচনের এই সময়টাতে পুলিশের মনোবল ফিরে পাওয়ার জন্য এটা দরকার ছিল। কিন্তু গ্রেপ্তার করার কিছুক্ষণের মধ্যেই তাকে জামিন দেওয়ার জন্য যেভাবে সরকারের মধ্যে উত্তেজনা দেখা দিল, এবং রাতেই তাকে জামিন দিতে হবে, তো রাতে সেই ম্যাজিস্ট্রেট পাওয়া গেল না, সকালবেলা তাকে জামিন দেওয়া হলো। এই ঘটনার ফলে কি হলো, এই যে নির্বাচন নিয়ে আমরা যে আশাবাদ ব্যক্ত করছিলাম, পুলিশের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা যেভাবে চিন্তা করেছিলাম, আর মপতন্ত্রের বিরুদ্ধে অন্তত নির্বাচনের এই সময়টিতে আমাদের একটা যে জনপদে যে একটা ইতিবাচক ধারা তৈরি হয়েছিল, এবং আমরা যেভাবে মনে করেছিলাম যে তারেক রহমান সাহেব আসার পরে কিছু ফান্ডামেন্টাল পরিবর্তন হবে, কিন্তু দেখা গেল যে এই যে তার গ্রেপ্তার হওয়া, তার জামিন পাওয়া, এবং ওই ভদ্রলোকের যিনি যে ছেলে থানায় এসে তার যে দাপট দেখানো, তারপরে আবার এই যে গাজীপুরে এক ভদ্রমহিলা আছেন, তার গ্রেপ্তার, তারপর তার জামিন হওয়া, পুরো জিনিসগুলোর মধ্যে মনে হচ্ছে যে আমরা সেই তিমিরই রয়ে গেছি। অর্থাৎ আজ থেকে 13-14 মাস আগে আমাদের যে আধার ছিল, সেই আধারের মধ্যে আমরা রয়ে গেছি, আমরা বেরোতে পারিনি এখন পর্যন্ত। জি, এবার পাপি আপার কাছে আসতে চাই। পাপি আপা, আপনি বিএনপির সাবেক সংসদ সদস্য, এবং সেহেতু আপনার কাছে এই প্রশ্নটি আমি রাখতে চাই। চাপাই নবাবগঞ্জের জামায়াত নেতা লতিফুর রহমান বলেছেন যে ডিসি, এসপি, ডিআইজি সব তার কথা মানেন, এবং তিনি আরও বলেছেন যে আগের চেয়ে তিনি অনেক পাওয়ারফুল হয়েছেন, এমনকি জামায়াতও অনেক পাওয়ারফুল হয়েছে।
আপনি কি মনে করেন জামায়াত কি আরও পাওয়ারফুল হয়েছে কিনা? এবং সেই সাথে আরও একটি কথা বলতে চাই যে জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয় যে 2008-এ বিএনপির সাথে যখন তারা এক হয়েছিলেন ঠিক তখন তাদের কোনো দুর্নীতির রেকর্ড নেই। এই পুরো দুটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই। আমি একটু কথা বলিনি, প্রথমটা যে পাওয়ারফুল হয়েছে কি পাওয়ারফুল হয়েছে না, এটা আপনারা তদন্ত করে দেখবেন যে ডাবি শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুব আলম স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব, এবং চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের জামাত নেতা সবুরের ছেলে সাব্বির একা এপিএস হচ্ছে আপনার ডক্টর ইউনূসের অফিসে, এবং সে আগে গ্রামীণ ব্যাংকে চাকরি করতো। এটা আপনারা সাংবাদিক, আপনারা এটা হচ্ছে অনুসন্ধান করে দেখবেন যে এই দুটো নাম, যে সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুব আলম এবং সাব্বির, একজন এপিএস স্বরাষ্ট্রমন্ত্রী, একজন হচ্ছে ডক্টর ইউনূসের এপিএস একান্ত সচিব আর এপিএস, এই দুটো মিলায় দেখবেন, তাহলে বোঝা যাবে যে এরা পাওয়ারফুল কি পাওয়ারফুল না। এবং এই নির্বাচনকে ডিসিএসপি থেকে শুরু করে পুলিং এজেন্ট থেকে শুরু করে এবং তার আগে ব্যাপক রদবদল করে শিবিরের করা যত ডাক্তার এবং শিবির করা যত শিক্ষক আর সমস্তগুলোকে বদলি করে চাঁপাইনবাবগঞ্জে দেওয়া হয়েছে। কারণ চাঁপাইনবাবগঞ্জে আমাদের কখনো জোট জামাত ইসলামের সাথে হয়নি, এই জন্য আমি খুব প্রাউড ফিল করি যে আজকে যে কথাগুলো বিএনপিকে শুনতে হয় সেই কথাগুলো ব্যক্তিগতভাবে আমাকে শুনতে হয় না। এই জন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি প্রথমত। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা একটু বলতেই হয় যে পরিবর্তন না, মোটিভেশনেরও প্রয়োজন আছে। একটা রাষ্ট্র শুধু আমি ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আমার ব্যাপক ক্ষোভ এবং আমার স্ট্রিক্ট মানসিকতা, কারণ জিয়াউর রহমান হত্যাই হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে যেয়ে। বেগম খালেদা জিয়া যত কষ্ট সহ্য করছে এবং তারেক রহমান নির্বাসন, সব কিছুই কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকার কারণেই। অতএব ভারতীয় আধিপত্যবাদের কাছে বিএনপির নতজন নীতি আছে, এটা পাগল বললেও বাংলাদেশের লোক কিন্তু বিশ্বাস করবে না। আর জামাতে আমির গেল শোক বহিতে স্বাক্ষর করতে গুলশান অফিসে, যে উনি এসে বললেন যে আমরা একসাথে দল এবং সরকার চালাতে চাই। এই যে এক এক সময় এক একটা ভেলকিবাজি করে বিএনপিকে বিতর্কিত করে, কখনো সরকারকে বিতর্কিত করে, ইসলামকে বিতর্কিত করার দায়িত্ব তো জামাত ইসলাম একবার অলৌকিকভাবে নিয়ে নিছে, সেটা তো একটা ব্যাপার গেলই। তো তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছে। ভাই যেটা বললেন যে পরিবর্তন, আমরা তো স্থিতিশীলতা চাচ্ছি, কিন্তু 71-72-এর পরে যে সামাজিক অবক্ষয়টা হয়েছিল, যে আমি মুক্তিযুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, দায় দায়িত্ব সব আমার, তখনকার কবিতাটা কি ছিল যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলুম আমি এমন স্বাধীনতা, এখন এমন স্বাধীনতা। এখন আমি যদি বলি যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন জুলাই আগস্টের এই যুদ্ধটা, এখন এইটা কি বলা যাবে? যা করবে তাদের ধরা যাবে না, তাদেরকে ছোঁয়া যাবে না, তাদের বলা যাবে না। অনেক জামাত ইসলাম সারা জীবন 50 বছর আমি টকশো করতে দেখিনি। আমার দুজন সহকর্মী, ছোট ভাই, নাম উল্লেখ না করে আমি পারছি না, শিশির মনির এবং শাহরিয়ার, যেই টেলিভিশনে গেছে সেই টেলিভিশনে টকশো করে বিতর্ক করে আসুক, তাতে আমার ওয়েলকাম। কিন্তু অ্যাঙ্কর থেকে শুরু করে টেলিভিশনকে বিতর্কিত করছে, এবং কি করে অ্যাঙ্কর পরিবর্তন করা যায়, অ্যাঙ্করকে ট্রল করা যায়, এবং সেই টিভিটাকে কিভাবে ধ্বংস করা যায়, চ্যানেলকে, এই ধরনের মনোবৃত্তি তারা এই বাংলাদেশে এই কয়দিনে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। এখন আপনি বলেন, এইরকম পরিবেশ যখন তৈরি করবে, পরিস্থিতি তৈরি করবে, এদেরকে টকশোয় পাঠানোর দরকার কি? এরা তো টকশো বোঝে না। কারণ তাদের যখন ফাঁসি দিয়ে ঝুলাইছে, তখন এই শাহরিয়ার কবি কোথায় ছিল, কোথায় ছিল শিশির মনির? একটা টকশো তো তারা করে নাই কোথাও। এবং বাংলাদেশের রাষ্ট্র নিয়ে প্রকাশ্যে কোনো ভূমিকা, আমি এই সমস্ত এলিট পার্সনদের তো আমি দেখিনি। তাহলে এখন তারা টেলিভিশনকে বিতর্কিত করছে। প্রত্যেকটা অনেক টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তায় দেখেন শিবিরের বাধ্যতামূলকভাবে তারা মূল দায়িত্বটা পালন করছে। এখন আমার চাঁপাইনবাবগঞ্জের সুফিয়ানের ঘটনাটা, যে ল্যাম্পপোস্টে তাকে পেঁচায় মেরে একটা হাত একটা পা ফেলে দিয়েছে, তাকে মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে, এবং তারা যে শিবির করে এইটা তারাও স্বীকার করছে, জামাত ইসলামও স্বীকার করছে, এবং প্রশাসনের তরফ থেকে স্বীকার করছে। তাহলে ভোটের আগে এরকম নিকৃষ্ট নগ্ন ঘটনা যারা ঘটায়, তাহলে এই ভোটটা কি সুষ্ঠু হবে? আশা করা যায়। এই ভোটটার পরে তারা 5টাও যদি সিট পায়, ওই 5টা সিটের জনগণ ভালো থাকবে, এটা কি আশা করা যায়? আর লতিফুর রহমান সাহেব একটা বেকুফ, এবং এই বেকুফ আজকের বেকুফ না, এই বেকুফ 86 সালে জাতীয় পার্টির সাথে ভোট করছিল, এবং তখন এমপি হয়েছিল 86। তারপরে এই আমাদের ক্যান্ডিডেট অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে 91 সালে উনি একবার নির্বাচিত হয়েছেন। তারপরে উনি যতবার ভোট করছেন পৌরসভা থেকে এমপি,
একবারে ড্যাম ডেভিডভাবে জামান বাজেয়াপ্ত হওয়ার মতো উনি হাঁটছে। উনি শুধু এই কথা বলছে যে তা না, যার যার সমস্যা আওয়ামী লীগ সব চলে আসুন, বিএনপি সব চলে আসুন, জামাত ইসলামী যোগ দেন, ডিসি সাহেব, এসপি সাহেব, বিভাগীয় কমিশনার, ডিআইজি সব এখন আমার। আমি জামাত এখন সেই অবস্থায় নাই, জামাত এখন অনেক আগায় গেছে। তাহলে আপনি বলেন যে এই সরকারের আমলে এই নির্বাচন কতটুকু সঠিক হবে? এই সরকারের কিসের এত দুর্বলতা, কিসের এত অযোগ্যতা, অথর্বতা, এবং একটা তড়িৎ গতিতে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এত স্থিরতা, এত অপারগতা কেন প্রকাশ করছে এই সরকার? এই সরকার সকলের সমর্থন নিয়ে আসছে, আমরা সবাই একে সমর্থন দিছি, কিন্তু এ কোনো ভালো কাজ করছেই না। এই সরকারও দুদিন পর হিজড়া সরকার নামে বাংলাদেশে পরিচিত হোক, এটা আমরা চাই না। অন্ততপক্ষে তারা তাদের পৌরসত্ব দেখাক এবং একটা নিরপেক্ষ নির্বাচনের এক্সাম্পলের জন্যই তাদেরকে রাখা হয়েছে, সেটা করে বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করুক, এটা আমি নাগরিক হিসেবে চাই। জি, ধন্যবাদ আপা আপনাকে। এবার আমি যেতে চাই মাহবুব ভাইয়ের কাছে। ভাই, মাঝে একটি প্রশ্ন করেছিলাম যে জামায়াতে যোগ দিলেন এনসিপি নেতারা এবং এটিকে কিভাবে দেখছেন? আবার জামায়াত নেতা কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছে। সুতরাং আমরা ডিরেক্টলি ইনডিরেক্টলি দুভাবেই বলতে পারি যে এনসিপিও কিন্তু তাহলে ইনডিরেক্টলি আওয়ামী লীগকে ওয়েলকাম করছে, যেহেতু তারা জামায়াতের সাথে জোট করলো। সেদিকে যেহেতু তারা আওয়ামী লীগকে ওয়েলকাম করছে, জামায়াতও আওয়ামী লীগকে ওয়েলকাম করছে, কিন্তু আমাদের দেশ সেরা ক্রিকেটার এবং আমরা অলরাউন্ডার বলতে পারি ওভার দ্য ওয়ার্ল্ড, তিনি খেলতে পারলেন না যখন বিশ্বকাপ হলো। তিনি যখন আসলে হত্যাকাণ্ড হয়েছে, যখন এই গণ অভ্যুত্থান হলো, তিনি তখন দেশের বাইরে কানাডায় অবস্থান করছিলেন, অথচ তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারলেন না। কিন্তু তখন কোনো কথা হলো না, তখন কোনো ফেসবুক পোস্ট হলো না, তখন আমরা দায়িত্বরতদের কোনো ফেসবুক পোস্ট দেখতে পাইনি, তৎপরতা দেখতে পাইনি। এখন যখন আইপিএলে ক্রিকেটার মুস্তাফিজ ভাইকে খেলতে দেওয়া হচ্ছে না, তখন আসলে আইপিএলের সম্প্রচারই বন্ধ করার কথা বলা হচ্ছে। এই বিষয় নিয়ে জানতে চাই আপনার কাছে। আসলে দেখুন, এই পুরো বিষয়টি একই সাথে রসুনের মতো যুক্ত, একটির সঙ্গে আরেকটি। এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, তখন কি এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তারা কি বেহেশত পাওয়ার জন্য রাস্তায় নেমেছিল? তাদের চাওয়াটা কি ছিল? তার যে চাওয়াটা ছিল গণতন্ত্র, জবাবদিহিতা। একটা স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারটা যাতে বিদায় হয়, মানুষ যাতে ভোট দিতে পারে। এটা তো একটা সরল সোজা কথা। তারপরে সরকার এসে বেহেশতের রাস্তার দিকে কেন এত হাঁটাহাঁটি শুরু করলেন? ইতিহাসের সাথে কি সম্পর্ক ছিল গণ অভ্যুত্থানে? তখন কি বলা হয়েছিল যে এই বঙ্গবন্ধু বলা যাবে না? তখন কি বলা হয়েছিল 7ই মার্চের বক্তব্য বাতিল হবে? তখন যে এই স্বদেশমূলক গানগুলো কণ্ঠে গীত হতো লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে, তখন কোন মেয়ে কোন পোশাক পরেছে, কোন নারী কি পোশাক পরেছে, নারী না পুরুষ, কোনো কিছু কি কোনো কথা হয়েছে? তাহলে এই প্রশ্নগুলো আসছে কোথায়? অর্থাৎ কিছু সুযোগ সন্ধানী সেখানে ঢুকে গেছে এবং পুরো এই পরিস্থিতিটার মধ্যে সুযোগ সন্ধানীরা বিভাজিত করতে চাচ্ছে সমাজটাকে। আপনি এনসিপি যেই পরিস্থিতি, এই এনসিপির কাছে আমাদের প্রত্যাশা তো একদম সরাসরি ছিল যে তারা গণ অভ্যুত্থান তরুণ সদস্যরা, তাদের কাছ থেকে আমরা প্রগতিশীল আচরণ আশা করেছিলাম। তাদের কাছে প্রত্যাশা ছিল এবার না পারলেও তারা ভবিষ্যতে যাতে একটা নিজেদের দল তৈরি করতে পারে। তারা খুব দ্রুত কিছু লাভের আশায়, যেহেতু ক্ষমতার কেন্দ্রে তারা থাকতে চায়, তারা বিএনপি তাদের কত সিট দেয়নি, যারা বেশি দিয়েছে তাদের তো চলে গেছে। এখানে আদর্শের কোনো বিষয়ই নয়। কিন্তু জামাত যেহেতু সুচতুর একটা রাজনৈতিক দল, তারা সেই সুযোগে গণ অভ্যুত্থানের শক্তিটাকে সাথে নিয়ে নিল। আর সাকিবের যে প্রসঙ্গটি বললেন, এটা তো সোজা কথা। আমরা পিক অ্যান্ড চুজের মতো সব কিছুই এখানে তৈরি করি। আপনার জন্য এক নিয়ম, আমার জন্য আরেক নিয়ম। এক পাল্লায় যদি সব কিছু মাপা যায়, তাহলে মোস্তাফিজের জন্য যেহেতু সঙ্গত যে প্রতিবাদটা উঠছে, খেলার সাথে রাজনীতি জড়ানো যাবে না, ভূ রাজনীতির বলি হলেন মোস্তাফিজ, পুরো বাংলাদেশ তার সাথে একসাথে মিলে আমরা এখন আপত্তি জানালাম ভারতের বিরুদ্ধে যে আমরা আমাদের খেলাগুলো সরিয়ে নেওয়া হোক। ঠিক একই কাজ, সাকিব তো আরও বড় খেলোয়াড়, সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়, তাকে যখন বাংলাদেশের পক্ষে খেলতে দেওয়া হলো না, এবং তখন সেখানে সজীব ভুইয়া তখন দায়িত্বে ছিলেন মন্ত্রী, তো সেই বিষয়গুলো প্রায় ব্যক্তিগত পর্যায়ে। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে সেই মানদণ্ডটি রাখতে পারছি না, অর্থাৎ আইনের শাসন এখানে অনুপস্থিত, যেটার জন্যই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। আইনের শাসন দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছে। আমাদের যেই অংশগ্রহণকারী দলগুলো, বিএনপি সহ প্রধান দলগুলোর এখন উচিত নির্বাচন কি করে পরিচালনা করা হবে, নির্বাচনের দুর্নীতি এবং এই অবাধ নির্বাচন যাতে হতে পারে, দুর্নীতি মুক্ত অবাধ নির্বাচন, সেই জন্য কি কি ব্যবস্থা সরকার নেবেন, সেই জায়গাগুলোতে সোচ্চার হওয়া। এখন কিন্তু সময় নয় যে
ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করা। ইতিহাস 50 বছরের হয় না, ইতিহাস 70 বছরের হয় না, কারণ আমার বাপ দাদা পরদাদা মিলেই 150 বছরের একটি ইতিহাস থাকে এক একটি পরিবারের। আর দেশের ইতিহাস তো থাকবেই। আপনি যতই এখানে লণ্ডভণ্ড করার চেষ্টা করুন না কেন, মূল সমস্যা থেকে চোখ সরিয়ে রাখবার জন্য করছেন। মূল সমস্যা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হতে হবে, সেখানে টেলিভিশন থাকতে হবে এবং এখানে চুরি চামারি করা যাবে না। সেটার জন্য বিএনপি সহ সকলের সোচ্চার হওয়া উচিত। সেটা কিন্তু আমরা খুব দেখছি না। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের দর্শকদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতে আবারও আপনাদের সাথে যুক্ত হব কালের সংলাপে। দর্শক, আজ এখানেই শেষ করছি কালের সংলাপ। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।